কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি, আরসার 5 সদস্য নিহত। ডেঙ্গুর উপদ্রব থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে পুলিশ, সুনামগঞ্জে বললেন আইজিপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসির নির্দেশনায় দায়িত্ব পালন করা হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দুটি সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় 5 জন নিহত হয়েছে। বালুখালীর 8 পূর্ব নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ হামিম, নুরুল আমিন ও মোহাম্মদ নাজিমুল্লাহ। 8 এপিবিএনের সহকারী পুলিশ সুপার জানান, খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 জনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে পাশের আইএমও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশের তৈরি 1 শুটার গান। নিহতরা আরসার সন্ত্রাসী বলে জানান তিনি। গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে এবং এখানে সকল ধরনের অপরাধ মুক্ত করার জন্য আমাদের পুলিশের সার্বক্ষণিক কার্যক্রম চলমান রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে বাসাবাড়িতে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কেউ আক্রান্ত হতে না পারে। সকালে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী সব কথা বলেন। এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আগামী বছরগুলোতে সব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কারণ সময় এবং পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সেভাবেই সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পুনর্বিন্যাসকৃত আসলে সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত। সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই যারা পুরোপুরি সব ক্লাস পায়নি সেই ব্যাচগুলোর জন্য এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। শুধু স্কুল পরিষ্কার রাখলে তো হবে না, কারণ শিক্ষার্থীরা বাসায়ও থাকে এবং সেখানে বাসা বাড়ির মধ্যেও প্রত্যেকের যদি এই জমানো পানি যেন কোথাও ময়লা পানি না থাকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো পরিকল্পনা করা যাবে না। তাই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হলে ওনার মনোনীত প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সকালে সিলেটের গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ ব্যাংকের 120তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার ও মুক্ত মঞ্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যেটা আমার বিশ্বাস, আমি আশা করি এখানে আপনারা যারা এখানে আজকে যারা আছেন বেশিরভাগ মানুষেরই একই বিশ্বাস হবে, যদি আমাদের উন্নয়ন যদি ধরে রাখতে হয়, যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কিন্তু শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে আর কোনো পরিকল্পনা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে পুলিশ। যারাই পরিবেশ অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। দুপুরে জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ পুলিশ লাইন্স ও দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্ব সেইভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে এবং নির্বাচনী দায়িত্ব পালনের বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে।
তাদের এখন সামর্থ্য আছে, প্রযুক্তিগত বলি, লজিস্টিক ইকুইপমেন্ট নিয়ে আমরা প্রস্তুত আছি নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য এবং আইন শৃঙ্খলা বিঘ্নের জন্য যদি কেউ চেষ্টা করে আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। 2016 সালের 7 জুলাই ঈদুল ফিতরের জামাতের আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলায় 2 পুলিশ সদস্য ও এক নারী নিহত হয়েছিলেন। পুলিশের সাহসিকতা ও আত্মত্যাগে সেদিন বেঁচে যায় অসংখ্য মানুষের জীবন। সেই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে সকালে জেলা পুলিশ শোলাকিয়া এলাকায় এক স্মরণ সভার আয়োজন করে। সেখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, নিহতদের স্বজন, রাজনৈতিক ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। স্মরণ সভায় জঙ্গিদের ভয়াবহ হামলা ও পুলিশের বীরত্বপূর্ণ প্রতিরোধের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা। সভা শেষে নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। ইতিমধ্যেই মামলা সাক্ষীর পর্যায়ে রয়েছে, সাক্ষীরা তাদের সাক্ষ্য দিচ্ছে। পুলিশের দায়িত্ব হিসেবে সাক্ষীদের নিরাপত্তা এবং সাক্ষীদের সাক্ষ্য দেওয়াতে উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা, সেই কাজটা পুলিশ করছে। বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক আব্দুল সালাম হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব 7। র্যাবের একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আলিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল সালাম হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যমুনায় পানি বাড়তে থাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ধসে গেছে সিরাজগঞ্জের কাজীপুর সলিড স্পারের অন্তত 30 মিটার এলাকা। শুক্রবার ভোরে কাজীপুর যমুনা নদীর মেঘাই 1 নম্বর সলিড স্পার এলাকায় ধস দেখা দেয়। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সলিড স্পারের অন্তত 30 মিটার এলাকা ধসে গেছে। আপাতত জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে। চট্টগ্রামে সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে মশক নিধন কর্মসূচি ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উদ্বোধনের পর থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানান নগরীর বাসিন্দারা। তারা বলছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশক নিধনের ওষুধ ছেটানো সহ নানা কার্যক্রম গ্রহণ করার কথা, কিন্তু সেটি আমরা দেখছি না। মশক নিধন কর্মসূচি হিসেবে ক্রাশ প্রোগ্রাম নামের একটি কর্মসূচির উদ্বোধনের 2 সপ্তাহ পার হলেও এই কার্যক্রমের বাস্তবে কোনো মিল পাচ্ছি না। চট্টগ্রামে গড়ে প্রতিদিন 40 জনের বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন পরিস্থিতি এডিস মশা নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি সংশ্লিষ্টদের। চট্টগ্রামের বাজারে গতকালের তুলনায় কাঁচামরিচের দাম কিছুটা কমলেও পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা বাড়তি। নগরীর কাজীর দেউরির কাঁচা বাজারে আজ কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারের উপর নির্ভর করে খুচরা বাজারের দাম নির্ধারণ হয়। এছাড়া ঈদ পরবর্তী পেঁয়াজ রসুনের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল 35 থেকে 38 টাকা। এ সপ্তাহে 5 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 43 টাকায়। রসুনের দাম এ সপ্তাহে 20 টাকা বেড়ে 180 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। ইতিমধ্যে দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। 20 টাকা বেচতে আছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দামটা একটু বাড়তির দিকে। বিশেষ করে গত সপ্তাহে 38 টাকা পেঁয়াজ, এই সপ্তাহে এসে 43 টাকা হয়ে গেছে। নাটোরের সিংড়ায় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ওমেদা বেগমের 16তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সকালে মডেল প্রেস ক্লাব কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও মাইটিভির প্রতিনিধি SM রাজু আহমেদের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন মাইটিভির উপস্থাপিকা শারমিন সীমা, অ্যাডভোকেট শামীম উদ্দিন প্রামাণিক, সাংবাদিক রবিন খান সহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
গাজীপুরে জননন্দিত টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর সিটি প্রতিনিধি চঞ্চল খানের সভাপতিত্বে জুমার নামাজ শেষে মুজাদ্দেদিয়া সাইফিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের নিয়ে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম। দোয়া মাহফিলে হাফেজ ছাত্রদের মাঝে তবরক বিতরণ করা হয়। ঝালকাঠিতে জনপ্রিয় টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা সম্পাদক নাসির উদ্দিন সাথীর মমতাময়ী মা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাই টিভির ঝালকাঠি প্রতিনিধি সাইদুল ইসলামের আয়োজনে সকালে জেলার সাউতুল কোরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শিব্বির আহমেদ। চাঁদপুরের মতলব উত্তরে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা প্রতিনিধি দিন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম। এ সময় মরহুমা উমেদা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। ঝালকাঠির নলসিটিতে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ জুম্মার নলসিটির দপদপিয়া আল নুরি জামে মসজিদে মরহুম উমেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে নলসিটি উপজেলা প্রতিনিধি জনাব রাশেদ খান মিঠুয়ের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে দোয়া পরিচালনা করেন আল নুরি মসজিদের ইমাম ফয়সাল আবেদিন। মানিকগঞ্জের শিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শিবালয় প্রতিনিধি লিটন আহমেদের আয়োজনে উমেদা বেগমের আত্মার মাগফিরাত, মাই টিভির পরিবারের সদস্যদের মঙ্গল কামনা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ ইলিয়াস হোসেন। মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের শ্রীপুরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা পৌরসভার ছন্নাপাড়া গ্রামের এক মসজিদে মাই টিভির প্রতিনিধি এস.এম. সোহেল রানার তত্ত্বাবধানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আজিজুর হক। উমেদা বেগমকে আল্লাহ তুমি মাফ করে দাও। কুড়িগ্রামে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেলের আয়োজনে বাথ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মোসলেহ উদ্দিন আজাদি। দোয়া মাহফিলে পৌর মেয়র কাজিউল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আজিজ সহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নোয়াখালীতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রতিনিধি ইশফাক রহমানের উদ্যোগে জুম্মা মোবারকে নামাজ শেষে হাজার মুসলিমদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত করে উত্তর ওয়াবদা জামে মসজিদের খতিব মাওলানা মঈন উদ্দিন আল মাদানী। পরে মুসলিমদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দোয়ার আয়োজন করা হয়। এ সময় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা সহ গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কসবায় মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মমতাময়ী মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে ধর্মপুর বায়তুল আমান জামে মসজিদে মাইটিভির কসবা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়ার আয়োজনে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস ফয়েজি ও মাওলানা মোহাম্মদ সুমন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবু সাইম সহ আরও বিশিষ্টজনরা। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর ধনবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির প্রতিনিধি হাফিজুর রহমানের আয়োজনে দুপুরে ধনবাড়িতে বীর তারার বাজিতপুরের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আনসার ভিডিপির বীরতারা ইউনিয়নের দলনেত্রী আমেনা খাতুন, বাংলাদেশ ডাক বিভাগের EDDA হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি। গাজীপুরের শ্রীপুরে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। তার সফলতা দেখে এই উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। শ্রীপুর প্রতিনিধি SM সোহেল রানার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমেনা হীরা। সারিবদ্ধভাবে গাছে শোভা পাচ্ছে নানা রঙের বিদেশি ড্রাগন ফল। ২০১৬ সালে শখের বশে ছাদ বাগান থেকে ড্রাগন ফল চাষের যাত্রা শুরু করেন এক তরুণ। বর্তমানে ওই উদ্যোক্তার বাড়ির ছাদসহ আরও ২ বিঘা জমিতে ড্রাগন ফলের গাছ রয়েছে। ইউটিউবে কৃষিভিত্তিক চ্যানেল থেকে চাষাবাদ করে সাফল্যের মুখ দেখছেন এই তরুণ। বর্তমানে আমার বাগানে অলরেডি ৩২টা ভ্যারাইটি আমার কাছে আছে। তার মধ্যে আমি ৯-১০টা ভ্যারাইটির বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করতেছি। বাগান থেকে পাইকারি ১৮০ টাকা থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে ড্রাগন ফল। ফলের পাশাপাশি ড্রাগনের চারা বিক্রি করেও আয় করছেন এই তরুণ। তার সাফল্যে গর্বিত তার পরিবার। লেখাপড়া শেষ করে যে এই এগ্রিকালচারের মধ্যে আসছে, এই উসিল্লায় আর ২-৪-৫ জন লোক কন্টিনিউ বাগানে থাকে। এই উদ্যোক্তার কারণে তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থান, আর আগ্রহী নতুন উদ্যোক্তারা পাচ্ছেন সহযোগিতা ও দিক নির্দেশনা। চারা আগা কাটে, আপনি কাটিং করে চারা পাঠায়, ফাঁকা বাগানে ফল কাটি। এই বাগান আমার কাছে ভালো লাগছে, আমি এই বাগান দেখে বাড়িতে বাগান করব। এই উপজেলার মাটি ড্রাগন চাষের উপযোগী বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। ড্রাগন ফল চাষ করে কৃষকরা স্বাবলম্বী হতে পারছে এবং তরুণ কৃষক ও শিক্ষিত উদ্যোক্তা যারা আছেন তারা এই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং এই ফলটি অনেক বেশি পুষ্টিকর এবং সুস্বাদু। আমেনা হীরা, মাই টিভি, নিউজ ডেস্ক। নামী কেন্দ্রীয় বাস টার্মিনাল হলেও বরিশালের নথুল্লাবাদে বাস টার্মিনালে নানাবিধ সমস্যায় জর্জরিত। পুরনো ভবনে স্থান না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং আর যাত্রী টয়লেট না থাকায় ব্যাহত হচ্ছে যাত্রী সেবা। বাস টার্মিনাল সকল প্রকারের সুবিধা থেকে বঞ্চিত প্রায় ৫০ বছরের পুরনো মালিক সমিতির জরাজীর্ণ ভবন। উন্নয়নে নতুন কমিটির দাবি শ্রমিক নেতাদের। বিস্তারিত পারভেজ হাসানের রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হয় কোনো ময়লার ভাগাড়, কিন্তু এটি ১৯৮৫ সালে নির্মিত বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। ৫টি অভ্যন্তরীণ ৬৪ জেলায় দূরপাল্লার ৫ শতাধিক পরিবহন চলাচল করে, তাই ধারণ ক্ষমতার বাইরে এই বাস স্ট্যান্ড। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, নেই যাত্রী ছাউনি, টয়লেট বা বসার ব্যবস্থা। জরাজীর্ণ ভবন এখন নিজেই বোঝা। মহিলাদের জন্য বসার জায়গা বা কিছু এরকম কোনো ব্যবস্থাই নেই। এরকম ওয়াশরুম থাকবে, এমনকি নিরাপদ পানির ব্যবস্থা থাকবে, এরকম একটা আধুনিক আমরা বাস টার্মিনাল চাচ্ছি, এটাই আমাদের দাবি। যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলেও কাউন্টার মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের স্বার্থে অযোগ্যদের নেওয়া হচ্ছে শ্রমিক ইউনিয়নের আওতায়। সব মিলিয়ে বাস যাত্রীদের দুর্ভোগ এখন চরমে, তাই এ থেকে মুক্তি চায় এই অঞ্চলের মানুষ। আমরা গত ২৫ বছর যাবত ৩০ বছর যাবত এখানে আসি, কিন্তু কোনো উন্নয়ন দেখছি না। যাত্রীকেও ভোগান্তি হয়, আমাদেরও ভোগান্তি হয়। গাড়ির জন্য যারা ওয়েট করবে তারা সবাই দাঁড়ায় আছে। ঠিকভাবে টিকিট কাটা
বাসে যাইতে পারে, এটা আমাদের দাবি আর কি। সকল শৃঙ্খলা ফেরাতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি এই শ্রমিক নেতার। সুষ্ঠু একটা নির্বাচন দিলে এই টার্মিনালের রূপরেখা পরিবর্তন হবে এবং টার্মিনাল সাধারণ শ্রমিকরা ভালো থাকবে। বাস স্ট্যান্ড হস্তান্তর নয়, এই স্ট্যান্ডেই সংরক্ষণে নতুন মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন মালিক সমিতির সভাপতি। আমি মনে করি বর্তমান মেয়রটি বসে আপাতত আপনারা এটা সংস্কার করেন দ্রুতভাবে, তারপরে যদি আমাদের স্থায়ী কোনো টার্মিনাল হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো এই অবস্থা, এটারে সংস্কার করলে আমার ধারণা এখন গাড়ির সংখ্যা বাড়লেও পরবর্তী 10 বছর এখানে থাকা যায়। দীর্ঘ 50 বছরের পুরনো বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল ভবন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর অনিরাপদ যাত্রী সেবা থেকে মুক্তি চায় এ অঞ্চলের মানুষ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পানিতে ডুবে আরশ আহমেদ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। জাফলংয়ের ডাউকি নদীর 0 পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে আরশ নিখোঁজ হয়। নিখোঁজ আরশ রাজধানী রেসিডেন্সিয়াল মডেল কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ওসি জানান, পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে। ঝালকাঠির রাজাপুরে বাঘ প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। জেলার রাজাপুর উপজেলার নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, ভুক্তভোগী বাঘ প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্ব ডগরি এলাকায় অবৈধভাবে সমিল পরিচালনার অভিযোগে আনোয়ার হোসেন মণ্ডল নামের এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড ও 2000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার স্থানীয় মৃত আব্দুস সালাম মণ্ডলের ছেলে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার পাথরাইল গ্রামে জমি জমার বিরোধকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে পিটিয়ে মারাত্মক আহত করেছেন প্রতিপক্ষরা। হামলার ঘটনায় আহত শিক্ষিকা রেখা আক্তার জানান, প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মোক্তারপাড়া পাবলিক হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যুব মহিলা লীগের জেলা শাখার উদ্যোগে থানার রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় যুব মহিলা লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে জেলা যুব মহিলা লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মেহরিন শেখ অহনিকার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত সুলতানা তানিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান। নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা যুবলীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নড়াইল জেলা মহিলা যুবলীগ শাখার আয়োজনে চৌরাস্তা এলাকায় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা যুবলীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলি সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা সহ আরও অনেকে।
কুড়িগ্রামের সদর উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সম্পাদক মাহবুব হোসেন সহ নেতৃবৃন্দ। পরে ভোগডাঙ্গা, যোগাদহ ও হলখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল করিম অবমাননা ও ভারতে কোরবানি করার জন্য মুসলমানদের হয়রানি করার প্রতিবাদে গাজীপুরে কাশিমপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুরে উলামা পরিষদের আয়োজনে বাদ জুমা কাজী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। এ সময় উলামা পরিষদের একটি বিশাল র্যালি বের করে স্কয়ার গেট পর্যন্ত প্রদক্ষিণ করেন। কুমিল্লার দাউদকান্দিতে সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে র্যালি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা দাউদকান্দি ঈদগাহ মডেল মসজিদ থেকে একটি র্যালি দাউদকান্দিও প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা। এতে বক্তারা পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী ভাঙন প্রতিরোধ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু বিক্রি বন্ধ ও গোরস্থান শতবর্ষী মীর আব্দুল করিম কলেজ মাদ্রাসা ফসলি জমি ও বসতবাড়ি বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরের পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ফরিদপুরের কুমার নদের দূষণ রোধে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রাটি 1.5 কিলোমিটার নদী পথ অতিক্রম করে চর কমলাপুর মাদ্রাসা ঘাটে গিয়ে শেষ হয়। শুরুর আগে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার শাহজাহান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নেতা শহীদুল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুরে গাজীপুরের জয়দেবপুরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আখতারুজ্জামান বাবুলের সভাপতিত্বে গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক উদ্দিন ও গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সীতাকুণ্ডের কুমির ঘাটের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। আহমেদ হোসেন নিজামী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আক্তার সহ আরও অনেকে। ফরিদপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রার্থীদের গণসংযোগ আর প্রচারণায় জমে উঠেছে। পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান কম্পিউটার প্রতীকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট, করছেন উঠান বৈঠক। পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।